দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। আমি আবারও বলছি, আজকে বলছি, কাজী হাসনাত হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার। বিচার করতে হবে, আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যে ঘটনা সেটার মূল নায়ক, কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে, এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে। দর্শক, যতই দিন যাচ্ছে ততই যেন সমন্বয়কদের ওপর ভয়াবহ একটা অবস্থা চলে আসতেছে। সমন্বয়করা এখন যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। হ্যাঁ দর্শক, এমন একটা অবস্থায় সমন্বয়করা কি করবে সেটাই কিন্তু বুঝতে পারতেছে না। আর এভাবে যদি চলতে থাকে তাহলে সমন্বয়ক নামে যে একটা শব্দ ছিল বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের দ্বিতীয় বিপ্লবের যে প্রধান যারা কারিগর তাদের নামটা মুছে যাবে বাংলাদেশের ইতিহাস থেকে, এমন কথাই বলতেছে নেটিজেনরা। আর অন্যদিকে সমন্বয়ক সাজ্জিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ নাকি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা চালাচ্ছে, এমন কথা বলতেছে এখন নেতারা। হ্যাঁ দর্শক, এই সবকিছু মিলে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমান যেই সমন্বয়করা আছে, প্রধান সমন্বয়ক আছে বা বিভিন্ন জেলার যে সমন্বয়করা আছে, তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হচ্ছে আর তাদের আগামীর ভবিষ্যৎটা কি। তো দর্শক, আমরা কথা বাড়াবো না, সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন জমা আছে, আমরা এই প্রতিবেদনগুলো দেখে নেব। এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সমন্বয়কদের আগামীর ভবিষ্যৎ কি। আর দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি আবারও বলছি, আজকে বলছি, কাজী হাসনাত হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার। কাজী হাসনাতের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চায়, একমাত্র এ হওয়ার পিছনে বর্তমান সমন্বয়করা দায়ী। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এটা থেকে বাঙালি জাতি বুঝা নিছে যে ঠাকুর ঘরে যে ব্যক্তি আছে তিনি কলা খাচ্ছেন, যার কারণে যিনি জিজ্ঞেস করলেন ঠাকুর ঘরে কেড়ে, তো সেই লোক বলতেছে আমি কলা খাই না। আচ্ছা, আমরা এই গল্পটা কেন বললাম, প্রেক্ষাপট আছে, কুমিল্লার কিছু সুল্লুক টুল্লুকে শোনা লাগে। নির্বাচন ইস্যুতে বিএনপি মুখে যতটুকু বলছে, ভেতরে এর থেকে 10 গুণ বেশি মানে নির্বাচন ইস্যুতে তাদের পরিকল্পনা, প্ল্যান, সরকারকে চাপ দেওয়ার ইস্যু, রাজপথে নামার ইস্যু, বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে যাচ্ছে। আবার অপরদিকে সমন্বয়করা জানে এই নির্বাচন যত দ্রুত হয়ে যাবে, আজকের দিনে তাদের যে পাওয়ার অফ লেভেল, বিভিন্ন জায়গায় প্রধান অতিথি, আইজি, ডিআইজি, সেনাপ্রধান, হ্যাঁ, বা ধরেন গণভবন, বঙ্গভবন, যে অ্যাক্সেস, এগুলো কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি নিশ্চিত বলা যায়। আর বিএনপির সাথে এই সমন্বয়কদের সর্বশেষ যেই কেমিস্ট্রিটা, এটা এতটাই ঝোল পাকাই গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে সমন্বয়করা মোটামুটি নর্মাল, আগে যেমন সার্জিস ছিল, হাসনাত ছিল, আসিফ এখন হেলিকপ্টার চড়ে, এগুলা কিন্তু আর থাকবে না, নাহিদেরও থাকবে না। এখন তারা পদ পদবীর কারণে এটা তারা পাচ্ছে। তো কেন? ছাত্ররা চায় সংস্কার চলবে দীর্ঘকাল, একটা নির্দিষ্ট টার্গেটের আগে সংস্কার বন্ধ হবে না, আর এই সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে, এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে। বিএনপি গেলে, যদিও তারেক রহমান বলছেন সবাইকে সম্মান করা হবে, কিন্তু লোকাল লেভেলে আপনি ছাত্রদলের নেতাকর্মীদের বা বিভিন্ন জায়গায় বক্তব্য যদি আপনি ফোকাস করেন, বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, আমরা এরকম আইডিয়া করছি, নাও হইতে পারে, আরও ভালো কিছু হইতে পারে। যাই হোক, এখন নির্বাচন নিয়ে বিএনপি যখন ওয়ান ওয়ে রোডে ঢুকছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এরকম একটা অবস্থানে আছেন, তখন আমরা মনে করি যে এই বক্তব্যটা বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানকে, কারণ আগামী দিনে যে সংবিধান যদি কার্যকর হয়, সংশোধিত সংবিধান, তাহলে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। আর নির্বাচন ইস্যুতেও বেগম খালেদা জিয়া দলের জন্য ওরকম কোনো বক্তব্য দিচ্ছে না, জনাব তারেক রহমানই বক্তব্য দিচ্ছেন। নির্বাচনের পজিটিভিটিটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত একটা নির্বাচন দরকার। মির্জা ফখরুল ইসলাম তারা এই নির্দেশেই কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। তো এর মধ্যে সার্জিস বলছেন, এই বার্তাটা বিএনপিকে, তারেক রহমানকে, প্রত্যেকটা নেতাকর্মীকে সার্জিস দিচ্ছেন যে আমরা মনে করি এত বড় অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, সামগ্রিক সবকিছুর যে চাওয়া, তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে
জনগণের যারা প্রতিনিধি হবেন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা। এখন বিএনপি মনে করছে সার্জিস্টরা যে দাবিগুলো করছে এগুলো একদিনে হবে না, তারাও জানে। তারার বক্তব্য, নির্বাচন দেন, যদি জনগণ যাদেরকে ক্ষমতায় নেয়, প্রয়োজনে তোমরাও রাজনৈতিক দল করে আসো, জনগণ যাদের হাতে ক্ষমতা দিবে সংস্কার চলবে, নাইলে পরের বছর আবার তাদেরকে জনগণ ফালাই দিবে ক্ষমতা থেকে। কিন্তু এই সংস্কারের নাম দিয়া অলরেডি 6 মাস চলে গেছে, আরও 6 মাস মানে অলরেডি 1 বছর, আগামী 6 মাস মানে টোটাল সময় হচ্ছে 1 বছর, কিন্তু সরকার বলছে আগামী 1.5 বছর। 6 মাস গেছে, টোটাল 2 বছর, এটা 2 বছর পরেও হইতে পারে, এরকমই একটা অবস্থান যখন দেখা যাচ্ছে, তখন সার্জিসদের বক্তব্য যে এই 6 মাসের মধ্যে নির্বাচন ইস্যুটা এটা আসলে অসম্ভব। তো অন্তর্বর্তী সরকার যেমনটি বলছিল, সার্জিস বলছে 26-এর মাঝামাঝির পূর্বে, সেটা হোক কিংবা তার 2-1 মাস আগে হোক। এছাড়া 25-এর ডিসেম্বরে কিংবা 26-এর জানুয়ারি কথা এসেছে, যেটি যৌক্তিক তাতে আমরা দ্বিমত করবো না, কিন্তু যদি বলা হয় এই বছরের জুন জুলাই বা জুন মাস, সেটি অযৌক্তিক। এইটা মানে খুবই অল্প সময়, সংস্কার হওয়ার পরপর যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি বলছেন পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যেখানে আমরা আছি, প্রতিনিধিরা গিয়েছি, সেখানে এই কথাটা তারা শুনছেন যে মানে সংস্কার লম্বা সময় ধরে বা সংস্কারটা চলমান থাকা উচিত, এটা আপনার হওয়া উচিত, তারপরে নির্বাচন। তো এখন একটা মুখোমুখি অবস্থানে কিন্তু যাচ্ছে সমন্বয়কদের সাথে বিএনপির। যদিও তারা একটা টিম হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ সরকার পতনের জন্য, সবাই একটা টিম ছিল, কিন্তু এখন বিএনপি কেন চাচ্ছে, আমি আবারও বলি, বিএনপি এত বড় একটা দল 16 বছর ক্ষমতায় ছিল না। জনাব তারেক রহমান যথেষ্ট ম্যাচিউর পলিটিক্স করছেন, বিএনপির ঊর্ধ্বতন নেতারাও ম্যাচিউর পলিটিক্স দেখাচ্ছেন। আপনি দেখেন এইবারই মনে প্রথম যে নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেরা মামলা করছে, তাও আওয়ামী লীগ করা একটা পরিবারকে হাত দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে আর আছে এমন কিনা আমি জানি না, আওয়ামী লীগ করছে কিন্তু সে অপরাধী না, সন্ত্রাসী না, তার পরিবারের উপর কেন হামলা করলো, রিজভী সাহেব এটা নিয়ে মামলা করার নির্দেশনা দিচ্ছেন, তারেক রহমান আপনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন, পোস্টার ছিঁড়া ফেলার জন্য বলছে, কারণ তারা বুঝতেছে হোয়াটস গনা বি হ্যাপেন, মানে নতুন বাংলাদেশে এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না। বাট ক্ষমতায় না থাকার কারণে এত বড় দল, এত নেতাকর্মী, হ্যাঁ, তারপরে এখানে এগুলোকে কন্ট্রোল করার সুযোগ নাই, আসলে সবগুলো সম্ভব না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। বাট ক্ষমতায় বসলে সব তারার মতো সোজা হয়ে যাবে, কারণ তখন প্রশাসন তাদের নিজের। এখন ডক্টর ইউনূসের প্রশাসন কি ভূমিকা রাখবে এটা নিয়ে লোকাল একটা এরিয়াতে থাকা বা গ্রামে গঞ্জে শহরে বন্দরে 2-4টা যারা আছে ঠোকবাজ বা চাঁদাবাজ, এরা কিন্তু এটারে ফোকাস করছে না, কিন্তু দল ক্ষমতায় আসলে তারের মতন সোজা হবে। বিএনপি ভাবতেছে যে এইভাবে চললে আমরা নিজেরাই বদনাম হব। মাহফিলে আমাদের নিয়ে বলা হচ্ছে একদল গেছে আর একদল আসতেছে, বিপিনুর বলতেছে, জামাত বলতেছে, সমন্বয়করাও বলতেছে তোমরা তো এগুলা বইলা ভাই আমাদের নিজেদের ইজ্জত শেষ করতেছো, এই হালে চললে 1.5 বছর পর আমরা ক্ষমতায় নাও আসতে পারি। সো বেশি গন্ধ বের হওয়ার আগেই আমরা নির্বাচনটা চাই, সংস্কার আমরাও করব, সমস্যা নাই। তো নির্বাচন নিয়ে আসলে কবে হবে এটা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি আমরাও। তো দেখা যাক নির্বাচন কবে হয়, আমরা হয়তো সময়ের সাথে জানবো। ভালো থাকবে। দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক গণপিটুনি, আপনারা ভিডিও দেখেছেন, সেখানে অসংখ্য মানুষ ছিল, তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি। অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন? জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না। ফারুককে রক্ষা করা আপনারা তো পারেননি, তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে। এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল, তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্রদলের নেতারা ঘটিয়েছে। এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো, এটি কিন্তু অন্যায্য। যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্রদল বানাবেন, এই ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। ফারুক হাসানের মতন একজন নেতা যাকে আপনারা চেনেন, জানেন, চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন? এখন আসছেন মাপ চাইতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এর সম্পর্ক কি? এই যে হিল্লোল এবং শরীফ, তনয় এবং সাইফুল, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই। কেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো? কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারের বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? টাকা পেয়েছেন? কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? ডক্টর ইউনূস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি, সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই। কেন
এইখানে তিনি আসলেন, স্নিগ্ধ। তার অবদান গণঅভ্যুত্থানে ছিল কিনা জানি না, কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে, এই পানি লাগবে পানি, এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল, আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল, সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শহীদের মর্যাদা দান করেন। কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন, এইখানে এসে ফারুকের সাথে, ফারুক নিজেই বলেছে, ফারুক এইখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি। ফারুক যদি বিষয়টি গোপন করত, ক্ষমা করে দিত, আমার কোনো কথা এখানে ছিল না। কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয়, এই জন্য তিনি এসেছেন, ক্ষমা করে দেন। ক্ষমা কেন? এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান, বিচার চান? পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য। দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালিত একটি দেশ, আর এই দেশের মধ্যে সমন্বয়করা যেভাবে অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে সমন্বয়ক নামে যে একটা শব্দ ছিল বা সমন্বয়ক নামে যে বাংলাদেশের একটা বড় ভূমিকা ছিল, সেই ভূমিকাটাই থাকবে না। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের যে সমন্বয়করা আছে তারা যেভাবে কাজকর্ম করতেছে বা তাদের যেরকম দাবি দাবা নিয়ে তারা উপস্থিত হচ্ছে বিভিন্ন অফিস আদালতে, যারা যেভাবে পরিচালনা করতে চাচ্ছে, সেভাবে কি আসলেই কখনো সম্ভব? অন্যদিকে এই সমন্বয়কদের নিয়ে, এই সমস্ত কাজকর্ম নিয়ে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন বলতেছে সমন্বয়করা যেটা করতেছে সেটা ভুল করতেছে, সমন্বয়করা যেটা করতেছিল সেটা ভালো করতেছিল না। কিন্তু দর্শক, আপনারা হয়তো কয়েকদিন আগের নিউজ দেখলে বুঝতে পারবেন যে পাবলিক সমন্বয়কদেরকে মাথায় তুলে রাখবে না কোথায় তুলে রাখবে সেটা নিয়েই তারা চিন্তায় পড়েছিল। কিন্তু এখন সমন্বয়করা যখন ভালো কাজ করা শুরু করে দিয়েছে, সমন্বয়করা দেশের কথা ভাবতে শুরু করেছে, সমন্বয়করা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, সমন্বয়করা অনিয়মের বিরুদ্ধে কথা বলতেছে, তখন এই পাবলিক যা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু দর্শক, এই যে কাজকর্মগুলো চলতেছে, বাংলাদেশটাকে সংস্করণ করার নামে যে একটা রীতি পরিচালনা করতেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই যে সংস্করণটা আছে, এই সংস্করণটা কি তারা ফুলফিল করতে পারবে, নাকি বর্তমান বাংলাদেশের এই যে জনগণ যেটা চাচ্ছে বা রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে সেটাই করে অন্তর্বর্তীকালীন সরকারের পতন হবে? হ্যাঁ দর্শক, এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে এবং আগামীর বাংলাদেশ আপনারা কিভাবে দেখতে চান, সেই সবকিছু নিয়েই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন, সুন্দর একটি সমাজ গড়ার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।